83 আমরা কি শুরু করব? রেডি সবাই? সবাই রেডি? দেখি আমাদের টোটাল পার্টিসিপেন্ট 85। আর একটু অপেক্ষা করি। বইয়ের ফটোকপি আছে না সবার? সরি, পিডিএফ ফাইল। ম্যাডাম বইয়ে আছে। বইয়ে আছে? আচ্ছা, বইয়ে যদি থাকে আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10, পেজ নাম্বার 436 থেকে শুরু। লিখে রাখো, চ্যাপ্টার নাম্বার 10, পেজ নাম্বার 436। ইমেলের বইয়ে। কাইসুকি মেলের বই, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস 9th এডিশন। আমরা এখন 9th এডিশন থেকে ফলো করছি। মিস পেজটা কত মিস? ম্যাম 236 পেজ 2 না 4। এখনকার যে টপিক, এটা চ্যাপ্টার হচ্ছে 436, আর আমাদের ডেপ্রিসিয়েশন টপিকটা আছে 442। আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। সবাই রেডি? যে দেখো, ডেপ্রিসিয়েশন বিষয়টা ফিক্সড অ্যাসেটের সাথে রিলেটেড। আমরা অ্যাসেট ক্লাসিফিকেশন তোমাদেরকে একটু পড়াইছিলাম মনে হয়, নাকি? অ্যাসেটকে আমরা ইউজ এবং ডিউরেবিলিটির উপর বেস করে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। ঠিক আছে? কারেন্ট অ্যাসেট হচ্ছে দোজ অ্যাসেটস হুইচ ক্যান বি লিকুইডেটেড উইদিন 1 ইয়ার। যদি 1 বছরের মধ্যে কোনো অ্যাসেটকে ক্যাশে কনভার্ট করা যায় অথবা ক্যাশ ফরম্যাটে থাকে, তাহলে এটাকে আমরা বলবো কারেন্ট অ্যাসেট। আর তাহলে ফিক্সড অ্যাসেট কোনগুলো? ফিক্সড অ্যাসেটস আর দোজ অ্যাসেটস হুইচ সার্ভস দ্য অর্গানাইজেশন ফর মোর দেন 1 ইয়ার। যদি কোনো অ্যাসেট থেকে কোনো প্রতিষ্ঠান 1 বছরের বেশি সময় ধরে ফ্যাসিলিটি পায়, তাহলে সেটাকে বলা হবে কি? ফিক্সড অ্যাসেট। এখন আমাদের আজকের যে টপিক, ডেপ্রিসিয়েশন। ম্যাম ফিক্সড অ্যাসেটটা আরেকবার। ফিক্সড অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটগুলো 1 বছরের বেশি সময় ধরে বিজনেসে সার্ভিস দেয়, সেগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো মেশিনারিজ, ফার্নিচার, বিল্ডিং, ট্রান্সপোর্ট ভেহিকলস, এই যে এই অ্যাসেটগুলো 1 বছরের বেশি সময় ধরে বিজনেসে সার্ভিস দেয়, ঠিক কিনা? ধরো বিজনেসের ফার্নিচার আমি কি প্রতি বছরে চেঞ্জ করি? অথবা মনে করো তোমার মেশিনারিজ অথবা বিল্ডিং, এই জিনিসগুলো কি বিজনেস একবার অ্যাকোয়ার করার পরে বছরের পর বছর ধরে চলতেই থাকে। আচ্ছা, তো একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় কি ওই অ্যাসেটগুলো আমাদের চেঞ্জ করতে হয়, সেই সময় আলাদা হিসাব চেঞ্জ করতে হবে, কিন্তু সেটা প্রতি বছর নিয়ম অনুসারে না। আর কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যে ব্যাপারটা আসে, কারেন্ট অ্যাসেট হচ্ছে তোমার 1 বছরের কারেন্ট অ্যাসেট হয়তো বর্তমানে ক্যাশ কন্ডিশনে আছে, যেমন ধরো ক্যাশ ফান্ড, অথবা খুব শর্ট ডিউরেশনে ক্যাশে কনভার্ট করা যায়, যেমন ধরো অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, ব্যাংক ডিপোজিট। এই যে এই আইটেমগুলো সাধারণত 1 বছরের মধ্যে ক্যাশে কনভার্ট হয়ে যায়, এগুলোকে বলা হয় কারেন্ট অ্যাসেট। তো আমাদের ডেপ্রিসিয়েশন টপিকটা ফিক্সড অ্যাসেটের সাথে রিলেটেড, বুঝতে পারছো? ম্যাম তো ফিক্সড অ্যাসেট হচ্ছে সেগুলো যেগুলো ম্যাম 1 ইয়ারের মধ্যে লিকুইড হয় না। হ্যাঁ, 1 ইয়ারের মধ্যে লিকুইড হয় না, 1 বছরের বেশি সময় ধরে বিজনেস ইউজ করবে, আচ্ছা, সেগুলো ফিক্সড অ্যাসেট। এখন একটা বিষয় তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা করো, মনে করো তুমি একটা হ্যান্ডসেট কিনলা মার্কেট থেকে,
এই হ্যান্ডসেট কিনে তুমি ধরো 3 মাস ইউজ করলা অথবা 6 মাস। এখন 6 মাস পরে অথবা 3 মাস পরে তুমি যখন সেল করতে যাবা মার্কেটে, এটার সেলিং প্রাইস কেমন হবে? তোমার বাইং প্রাইসের চাইতে কম হবে নাকি বেশি হবে? কম হবে। কেন কম হবে? ম্যাম কারণ ইউজড হওয়া ইউজড হওয়ার ম্যাম কারণে। ব্যবহারজনিত ক্ষয় হয়েছে আমার কিছু, হুম। ডেপ্রিসিয়েশন এটা। এখন মনে করো তোমার একটা পড়ার টেবিল অথবা বাসার যে কোনো একটা ফার্নিচার তুমি 35,000 দিয়ে পারচেস করলা। এখন 2 বছর ইউজ করার পরে এটা যদি সেল করতে চাও, তাহলে এটার মার্কেট ভ্যালু কি কম হবে নাকি বেশি হবে? পারচেস ভ্যালু চাইতে কম হবে। কম হবে। এই যে কমটা কেন হচ্ছে? এখানে ম্যাম অনেকগুলো ব্যবহারজনিত বিষয় ক্ষয়। থাকতে হ্যাঁ হ্যাঁ কম হওয়ার অনেকগুলো কারণ। ট্রেডিশনালি যদি আমরা চিন্তা করি, নন বিজনেস ভিউতে যদি আমরা চিন্তা করি, অনেকগুলো কারণ থাকতে পারে। ধরো এর মধ্যে তোমার ফার্নিচারে একটু স্ক্র্যাচ হতে পারে, অথবা হচ্ছে তোমার হ্যান্ডসেটে কোনো একটা সমস্যা দেখা দিতে পারে, অথবা তুমি ইউজ করতেছো, অথবা এই সেটটা কি হতে পারে মার্কেট আউট হতে পারে, মার্কেটে এর চাইতে হয়তো ভালো সেট আসছে, ভালো কনফিগারেশনের সেট, যেটা আরো কম প্রাইসে কাস্টমাররা পাচ্ছে। তাহলে বেশি প্রাইস দিয়ে তো তোমার সেটটা কিনবে না, তাই না? এই যে আমরা যদি নন বিজনেস ভিউতে চিন্তা করি, তাহলে অনেকগুলো কারণ কিন্তু আমরা এখানে দাঁড় করাতে পারছি। এই যে পারচেজ ভ্যালু কমার কারণটা কি? অনেকগুলো কারণ। তাহলে টাইম, ডিউরেশন, তারপর হচ্ছে ওয়ার অ্যান্ড টিয়ার, ধরনের অনেক কিছু বিষয় আসতেছে। এখন আমরা বিজনেস পার্সপেক্টিভে বিষয়টা একটু দেখবো যে আসলে ডেপ্রিসিয়েশন বিষয়টা কি। মিস অবসোলেন্স জিনিসটা কি মিস? এটা হচ্ছে ওই যে নতুন বিষয়, নতুন প্রোডাক্ট চলে আসবে। ধরো তুমি হ্যান্ডসেট 10,000 দিয়ে কিনছো 6 মাস আগে। এখন দেখা যাচ্ছে ওই 10,000 টাকা দিয়ে তুমি আরো ভালো সেট পাচ্ছ। তাহলে তোমার আগের সেটটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অবসোলেন্স। এখন আমরা একটু মডার্ন ভিউতে দেখবো। ট্রেডিশনালি আসলে ডেপ্রিসিয়েশনকে অ্যাকাউন্টিংও এভাবে ডিফাইন করা হতো। ডেপ্রিসিয়েশনকে বলা হতো কি, ডিক্রিজ ইন ফিক্সড অ্যাসেট ভ্যালু ডিউ টু টাইম স্পেন্ড অর ওয়ার অ্যান্ড টিয়ার, অবসোলেন্স এটসেট্রা। তবে এটা হচ্ছে ভ্যালু ডিক্রিজ করবে। এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশনের ভিউ ছিল। এখন আমরা মডার্ন ভিউতে দেখব। Depreciation is the process of allocating expense, the cost of a plant asset over its useful life in a rational and systematic manner. এখানে দেখছো বিষয়টা কিভাবে আসছে? দেখো, the process of allocating to expense the cost of plant asset. দুইটা বিষয়, expense, cost of plant asset. এক্সপেন্স বলতে বোঝাবে, শোনো, রেভিনিউ এক্সপেন্ডিচার, তোমরা একটু নোট করবা। আর কস্ট অফ প্লান্ট অ্যাসেট বলতে বোঝাচ্ছে ফিক্সড অ্যাসেট। দেখো, প্লান্ট অ্যাসেট বলতে কি বোঝাচ্ছে? ফিক্সড অ্যাসেট। তাহলে কস্ট অফ প্লান্ট অ্যাসেট ওভার ইটস ইউজফুল সার্ভিস লাইফ ইন এ রেশনাল অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার। এখন আমি জিনিসটা যদি প্র্যাকটিক্যালি বুঝাই, মনে করো তুমি হ্যান্ডসেট কিনলা, হ্যান্ডসেট তোমার টার্গেট হচ্ছে 3 বছর ইউজ করবে, 3 বছর পরে তুমি হ্যান্ডসেটটা চেঞ্জ করবে, ঠিক আছে? এখন প্রথম বছরে তোমার খরচ হলো মনে করো 15,000, তুমি 15,000 টাকা দিয়ে এটা পারচেস করলা। তাহলে প্রথম বছরে তুমি 15,000 খরচ দেখাচ্ছ, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে তোমার কোনো খরচ নাই, ঠিক না? ম্যাম বুঝতে পারছো আমার কথাটা? জি ম্যাম। দেখো, তুমি হ্যান্ডসেট কিনছো মনে করো 2016-তে কিনলা। এখন 2016-তে কিনে তোমার টার্গেট হচ্ছে 17-18 পর্যন্ত ইউজ করবে, 19-এ গিয়ে তুমি আরেকটা সেট কিনবা। এখন দেখো, তুমি যদি 2016-এ 15,000 পুরাটাই এক্সপেন্স হিসেবে দেখাও, 17 এবং 18-এ কিন্তু কোনো এক্সপেন্স আসছে না, কিন্তু 17 এবং 18-এও কিন্তু তুমি কি পাচ্ছ? ওই হ্যান্ডসেটের ফ্যাসিলিটি পাচ্ছ। তাহলে আমাদের কি করা উচিত? ওই যে ফোনের পারচেজ ভ্যালু কিছু অংশ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার 17 এবং 18-এ অ্যালোকেট করে দেওয়া উচিত। কি মনে হয়? এভাবে করলে কি হবে? তোমার একসাথে অনেকগুলো খরচ হবে না, এবং তোমার কস্ট এবং বেনিফিট দুইটার মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করা হবে। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? ম্যাডাম আরেকবার।
প্রথম বছরে যদি তুমি পুরো খরচটাই দেখাও তাহলে প্রথম বছর হঠাৎ করে তোমার খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে, ঠিক কি না? জি মিস। আমরা এটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করব। এখন কিন্তু ফোনটা আমি ধরো খরচ দেখালাম প্রথম বছরে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আরো 2 বছর ইউজ করব, কিন্তু ওই 2 বছরে আমার কোনো খরচ নাই, আমি শুধুমাত্র ফোনটা ইউজ করে ফ্যাসিলিটি নিচ্ছি, ঠিক না? হুম। জি এখন মডার্ন অ্যাকাউন্টিং ভিউতে বলা হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট পারচেজ করার পরে এটা যত বছর অথবা যতদিন সার্ভিস দিবে ততদিনের মধ্যে এটার কস্ট ভ্যালুটা অ্যালোকেট করে দেওয়া উচিত। তাহলে আমাদের কি করা উচিত? আমরা যদি ধরো লাভ ক্ষতির স্টেটমেন্ট 1,000 টাকা দিয়ে সেটটা কিনলা, এই খরচটা দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে অ্যালোকেট করে দেওয়া উচিত। তাহলে খরচটা কি হচ্ছে? একসাথে অনেক বড় একটা খরচের ধাক্কা আসছে না। ধরো প্রথম বছরে 5,000, দ্বিতীয় বছরে 5,000, তৃতীয় বছরে 5,000। বুঝতে পেরেছো? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কেউ যদি মনে করেন যে ম্যাম আর কি স্বর্ণের চেইন কিনে, তো হ্যাঁ। এটা তো ম্যাম ব্যবহারের ফলে কমবে না। বা মনে করেন যে জমি কিনতে পারে, তো হ্যাঁ, এটাও তো হ্যাঁ। ম্যাম সময়ের সাথে ব্যবহারের সাথে সাথে বাড়বে দাম। তো না, এই ল্যান্ড ক্ষেত্রে ম্যাম কিন্তু শোনো, ওটাও তো ম্যাম ল্যান্ড 1 কিন্তু বছরের বেশি ডেপ্রিসিয়েবল ব্যবহার আইটেম করা না। ল্যান্ড কিন্তু ডেপ্রিসিয়েবল আইটেম না। জি বুঝতে পারছো? জি ল্যান্ডের উপর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, ল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় অ্যাপ্রিসিয়েশন হয়। তাহলে ম্যাম এই যে স্বর্ণের চেইন এইসব তো ম্যাম না, সময়ের সাথে সাথে গোল্ডের দাম বাড়বে। ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তোমার গোল্ড কিন্তু তুমি ধরো আজকে কিনলা, আগামীকাল যদি সেল করতে যাও এটা দাম তোমার বাড়বেই। পারচেজ ভ্যালু চাইতে না 20% কেটে রাখবে। ম্যাম, ইয়েস ম্যাম, কেটে রাখেন। এখন মনে করো তুমি 60,000 করে স্বর্ণ কিনলা 21 ক্যারেট, এটা যদি তুমি কালকে সেল করতে যাও মার্কেট ভ্যালু হয়তো বেশি, কিন্তু তোমার কাছ থেকে বেশি দিয়ে কিনবে না, ওরা 20% কেটে রাখবে। তুমি যেটা 100 টাকা দিয়ে কিনছো সেটা 80 টাকায় সেল করতে পারবা গোল্ডের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আর কি ম্যাম ব্যবহারের সাথে সাথে সবকিছুরই দাম কমে ম্যাম। হ্যাঁ, এই যে কিছু এক্সেপশনাল আইটেম আছে হয়তো বাড়তে পারে, ওই ক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েশনটা চার্জ করব, ডেপ্রিসিয়েশন আসবে না। যেমন ধরো ল্যান্ডের উপর কোনোভাবেই ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে না। জি ম্যাম। ল্যান্ড ভ্যালু দিন দিন বাড়ে, কখনোই কমে না। আর গোল্ডের ক্ষেত্রে যে ব্যাপারটা বলছো সেটা হচ্ছে 20% কেটে রাখবে। তুমি 100 টাকা দিয়ে কিনবা, 80 টাকায় সেল করবে, মার্কেটে হয়তো এটা 120 টাকা, কিন্তু ওরা ঠিকই তোমার কাছ থেকে কমায় রাখবে। বুঝতে পারছো? জি এখন ম্যাম। একটা বিষয় আছে, যেমন ধরো একটা সময় 8,000 করে গোল্ডের বড়ি ছিল, এখন গোল্ডের বড়ি কত? অনেক বেশি। তো এটা প্রায় টাইমের 60 সাথে সাথে, হ্যাঁ 60-70, এটা ক্যারেটের উপর ডিপেন্ড করছে। এখন গোল্ড ভ্যালুটা তুমি যদি অনেকদিন ধরে রাখো এক্ষেত্রে কিছু লাভ পাবা সেল করতে গিয়ে, এটাকে বলা হয় সেল অন ডিসপোজাল অফ অ্যাসেট, সরি প্রফিট অন প্রফিট অর গেইন অন সেল অফ অ্যাসেট। ট্রিটমেন্ট আছে, তোমার পয়েন্ট ঠিক আছে, লজিক্যাল। যদি কোনো কারণে এরকম বেড়ে যায় তাহলে তখন এটাকে আমরা গেইন হিসেবে কাউন্ট করব। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের পড়াশোনায় আসি। এই যে ডেপ্রিসিয়েশন মডার্ন ভিউ কি বলছে তাহলে? দি প্রসেস অফ অ্যালোকেটিং টু এক্সপেন্স দি কস্ট অফ প্লান্ট অ্যাসেট। দি কস্ট অফ প্লান্ট অ্যাসেট বলতে বোঝাচ্ছে এই যে তুমি 15,000 টাকা দিয়ে যে সেটটা কিনলা সেটা হচ্ছে কস্ট, আর এক্সপেন্স হচ্ছে তুমি ধরে নিলা প্রতি বছর 5,000 করে করে তুমি ইউজ করতেছো, যদি 3 বছর ইউজ করো তোমার 1 বছরে খরচ হবে কতটুকু? ওই সেটে 5,000। আমার কথা বুঝতে পেরেছো? যদি 15,000 টাকা দিয়ে 3 বছরের জন্য কিনো তাহলে তোমাকে এটা হিসাব করতে হবে কি 1 বছরে তোমার খরচ হবে 5,000। এখন এখানে বলা হচ্ছে অ্যালোকেটিং টু এক্সপেন্স, এক্সপেন্স বলতে বোঝাচ্ছে ওই যে 1 বছরে তুমি কতটুকু খরচ করবা সেটাই। দি কস্ট অফ এ প্লান্ট অ্যাসেট, কস্ট বলতে বোঝাচ্ছে তুমি টোটাল কত টাকা দিয়ে অ্যাসেটটা কিনলা সেটা হচ্ছে কস্ট। আমার এখানে কস্ট হচ্ছে 15,000, আমি 1 বছরে ইউজ করব 5,000, তাহলে 3 বছরের জন্য 15,000। ওভার ইটস ইউজফুল অর সার্ভিস লাইফ, সার্ভিস লাইফ বলতে বোঝাচ্ছে এই যে আমি ধরে নিলাম 3 বছর সেটটা ইউজ করব, সেটাই হচ্ছে আমার সার্ভিস লাইফ।
in a rational and systematic manner. রেশনাল অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার বলার কারণ হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম প্লান্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট পাবো, যে এক একটা অ্যাসেটের জন্য দেখা যাবে এক একটা মেথড, এক একটা সিস্টেম অ্যাপ্লিকেবল, সেটা আমরা পরে আসতেছি। তাহলে ক্লিয়ার? দেখো এখানে বোল্ড করা আছে, ডেপ্রিসিয়েশন ইজ এ প্রসেস অফ কস্ট অ্যালোকেশন, ইট ইজ নট এ প্রসেস অফ অ্যাসেট ভ্যালুয়েশন। আগে বলা হতো কি, ডেপ্রিসিয়েশন হচ্ছে কখন অ্যাসেট ভ্যালুয়েশন করতে গেলে ডেপ্রিসিয়েশন হয়, ব্যাপারটা আসলে এরকম না। মডার্ন অ্যাকাউন্টিং ভিউ স্টেটস দ্যাট ডেপ্রিসিয়েশন ইজ এ প্রসেস অফ কস্ট অ্যালোকেশন, দ্যাট মিনস we will allocate the total cost of any plant asset over its useful life. The way we allocated 15,000 purchase value of your cellular phone over its useful life by distributing 5,000 each year. আমরা প্রতি বছর 5,000 করে ডিস্ট্রিবিউট করতেছি, এটাই হচ্ছে কস্ট অ্যালোকেশন। তাহলে এটা করলে আমার সুবিধা কি, একসাথে বড় কোনো খরচের ধাক্কা আসছে না এবং প্রতি বছরের হিসাবটা অ্যাকুরেট হয়। এখানে দেখো আমি দেখাচ্ছি, ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাইজ টু 3 ক্লাসেস অফ প্লান্ট অ্যাসেট। দেখো ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাইজ টু 3 ক্লাসেস অফ প্লান্ট অ্যাসেট, কি কি দেখো, ল্যান্ড ইমপ্রুভমেন্ট, বিল্ডিংস, ইকুইপমেন্ট। দেখো ল্যান্ডের কথা কিন্তু বলা নাই, ল্যান্ড ইমপ্রুভমেন্টের কথা বলা আছে। মিস এখানে অ্যাসেট ভ্যালুয়েশন মানে কি বোঝাচ্ছে? অ্যাসেট ভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছে তোমার অ্যাসেটটা মূল্যায়ন করবে। মনে করো তুমি 1 বছর আগে একটা অ্যাসেট কিনলা, এটা ছিল 5,000, 1 বছর পরে তুমি আবার এটা ইভ্যালুয়েট করবা যে এটার মার্কেট প্রাইস কত হতে পারে, সেটাকে বলা হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন। কারণ আগে ট্রেডিশনাল ভিউতে দেখা যেত কি, আমরা অ্যাসেট ভ্যালুয়েশন করতে গেলে ডেপ্রিসিয়েশন বিষয়টা উৎপত্তি হতো, কিন্তু মডার্ন ভিউতে বলা হচ্ছে না, এটা আমার অ্যাসেট ভ্যালুয়েশনের সাথে রিলেটেড না। আমার যে টোটাল কস্ট হবে, প্লান্ট অ্যাসেটের যে টোটাল কস্ট হবে, কস্টকে আমি টোটাল ইউজফুল লাইফের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। ঠিক আছে? এই যে তোমাদের প্রশ্নটা এখানে আছে দেখো, এই যে depreciation applies to 3 classes of plant assets: land improvements, buildings, and equipment. Each asset in these classes is considered to be a depreciable asset. Depreciable asset বলতে কোনটা বোঝায়, যেসব অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা যায় সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েবল অ্যাসেট। মনে থাকবে? তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল অ্যাসেট হচ্ছে, হ্যাঁ বলো। ল্যান্ড ইমপ্রুভমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ল্যান্ড ইমপ্রুভমেন্ট বলতে বোঝাচ্ছে, মনে করো তুমি একটা জমি কিনলা, জমিটা হয়তো ভরাট করছো অথবা বাউন্ডারি দিছো, এগুলোকে বলা হচ্ছে ল্যান্ড ইমপ্রুভমেন্ট। এখন দেখো ডেপ্রিসিয়েবল অ্যাসেট কোনগুলো, তাহলে those depreciable assets means those assets whose depreciation can be charged. Land is not a depreciable asset. দেখছো এখানে বোল্ড করা আছে, land is not a depreciable asset। কেন? Usefulness of land is greater over time because of the scarcity of good land sites. Land value দিন দিন বাড়ে, কমে না কখনো। ম্যাম ডেপ্রিসিয়েশন অ্যাসেটটা আরেকবার একটু বলবেন কি? ডেপ্রিসিয়েবল অ্যাসেট, ডেপ্রিসিয়েবল অ্যাসেট বলতে বোঝাচ্ছে যে অ্যাসেট গুলোর উপর তুমি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবা। যেমন ধরো ল্যান্ডের উপরে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, কারণ কি, ল্যান্ড ভ্যালু দিন দিন বাড়তে থাকে, কিন্তু এই যে তোমার বিল্ডিং অথবা ইকুইপমেন্ট, এই আইটেমগুলোর ডেপ্রিসিয়েশন দিন দিন
দেখো এখানে কিছু কারণ দেওয়া আছে। এই যে একটা অ্যাসেট ভ্যালু কমার কারণ কি কি হতে পারে, মানে আমি যে ডেপ্রিসিয়েশন চার্জ করছি, ডেপ্রিসিয়েশন চার্জ করার কারণগুলোর মধ্যে দেখো ওয়ার অ্যান্ড টিয়ার, মানে আমি যত ইউজ করব আমার অ্যাসেট তত বেশি কি হবে, পুরাতন হবে, আমার অ্যাসেটের কার্যক্ষমতা কমে যাবে। তারপর আসছে তোমার রেভিনিউ প্রডিউসিং এবিলিটি মে অলসো ডিক্লাইন বিকজ অফ অবসোলেসেন্স। এই যে তোমার নতুন প্রোডাক্ট দিন দিন টেকনিক্যাল প্রোডাক্টগুলোর মধ্যে অথবা হচ্ছে তোমার ফ্যাশনেবল প্রোডাক্টের মধ্যে কি হয়, নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কনফিগারেশনের প্রোডাক্ট মার্কেটে আসে, যার কারণে আগের প্রোডাক্টটা ব্যাকডেটেড হয়। এখন ইম্পর্টেন্ট একটা টপিক, ফ্যাক্টরস ইন কম্পিউটিং ডেপ্রিসিয়েশন। আমরা যদি ডেপ্রিসিয়েশন চার্জ করতে যাই আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো 3 factors affect the computation of depreciation. At first, total cost. টোটাল কস্ট বলতে বোঝাচ্ছে কি, দেখো একটা অ্যাসেট কিনে এটা ইউজেবল করা পর্যন্ত যতটুকু খরচ হয় সেটাকে বলা হয় টোটাল কস্ট। বুঝতে পেরেছো? আমি অ্যাসেট কিনলাম, যেমন ধরো একটা মেশিনারি কিনলাম, মেশিনারি কেনার সাথে সাথে কি এটা কাজ শুরু করে দিবে? না ম্যাম। এটা আমাকে ইনস্টল করতে হবে, এটার কিছু মেনটেনেন্স চার্জ আছে, ঠিক আছে, কিছু টুলস পার্টস অ্যাড করতে হতে পারে। তো সব কিছু সেট করার পরে এটা মানে আমার কাজ শুরু করার অবস্থায় যাওয়া পর্যন্ত যতটুকু খরচ হবে এটাকে বলা হবে কি, কস্ট অফ অ্যাসেট। আচ্ছা, নেক্সট ওয়ান, ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ ইজ অ্যান এস্টিমেট অফ দ্য এক্সপেক্টেড প্রোডাক্টিভ লাইফ, how long the asset will serve the organization. বুঝতে পেরেছ? মানে আমি যে অ্যাসেটটা পারচেজ করলাম অথবা যেটা ডেপ্রিসিয়েশন চার্জ করব সেটা আমাকে কতদিন সার্ভিস দিতে পারে, সেটাকে বলা হচ্ছে ইউজফুল লাইফ। এখন ইউজফুল লাইফ বিষয়টা আসলে অ্যাসেট টু অ্যাসেট ভেরি করে, এক একটা অ্যাসেটের জন্য এক একভাবে ইউজ করা এক্সপ্রেস করা হয়। দেখো ইউজফুল লাইফ মে বি এক্সপ্রেসড ইন টার্মস অফ টাইম। টাইম বলতে বোঝাচ্ছে ইয়ার্স, মান্থ। মনে করো আমার অ্যাসেট কত বছর সার্ভিস দিবে। ইউনিটস অফ অ্যাক্টিভিটি, ইউনিটস অফ অ্যাক্টিভিটি বলতে বোঝাই মেশিন আওয়ার্স। যেমন ধরো একটা মেশিন কেনার পরে এটা কত ঘন্টা অপারেট করতে পারে ফুল রিদমে, তো ইউনিটস অফ আউটপুট, অথবা কত ইউনিট প্রডিউস করতে পারে আমার মেশিনারি, টোটাল কত ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে পারে। অথবা আমরা একটা ধরো কারের ক্ষেত্রে চিন্তা করতে পারি, মাইলেজ হিসাব করতে পারি, কত মাইল একসাথে ড্রাইভ করতে পারে এট এ টাইম। বুঝতে পারছো? তাহলে ইউজফুল লাইফটা শুধুমাত্র যে আমার সময়ের পার্সপেক্টিভে হবে, সময়ের মাধ্যমে প্রকাশ করা হবে এরকম না। ইউজফুল লাইফ কি কি হতে পারে, তোমার টাইম, ইউনিটস অফ অ্যাক্টিভিটি, ইউনিটস অফ আউটপুট এটসেট্রা। নেক্সট ওয়ান, salvage value. দেখো salvage value is the estimated value of plant asset after its useful life, at the end of its useful life. এটাকে বলা হয় salvage value, ভগ্নাবশেষ মূল্য। এই যে আমরা সেলফোনের এক্সাম্পলটা নিলাম, এই সেলফোন কি আমি 3 বছর পরে ফেলে দিব? এটা কি টোটালি ইউজলেস হয়ে যাবে? জি ম্যাম। কেন, কিভাবে বুঝলাম? ফোন তো নষ্ট হয়ে গেলে শেষ একেবারে। তো 3 বছর পরে এটা নষ্ট নাও হতে পারে, তখন কি করবা তুমি? তখন ম্যাম কম দামে বিক্রি করে দেব। হ্যাঁ, এই যে কম দামে বিক্রি করবা সেটাই হচ্ছে salvage value। বুঝতে পেরেছ? salvage value কি? salvage value is the estimated value of the asset at the end of its useful life or service life. একটা অ্যাসেট আমাকে ধরো 3 বছর 5 বছর সার্ভিস দিবে, তার মানে এই নয় যে আমি অ্যাসেটটা একদম ফেলে দেব ওই সময়ের পরে।
ধরো আমার একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা আমি 20 বছর ইউজ করব ফ্যাক্টরিতে। এখন 20 বছর পরে এটা হয়তো আর লোড নিতে পারবে না, কারণ ফ্যাক্টরি চালু করার জন্য আমার মেশিনারির লোড আছে, অনেক কিছু বিষয় আছে। এই কন্ডিশনগুলো হয়তো ফুলফিল করতে পারছে না। তাহলে ওই বিল্ডিংকে আমি স্টোর হিসেবে ইউজ করতে পারি, গোডাউন হিসেবে ইউজ করতে পারি, পারি না? হুম। অথবা আমি রেনোভেশন অ্যাক্টিভিটি নিয়ে নতুন করে এটা চালু করতে পারি। এই যে স্যালভেজ ভ্যালু বলতে বোঝাচ্ছে ইউজফুল লাইফ। আমরা 2 নম্বরে যে ইউজফুল লাইফটা কাউন্ট করব, ওই ইউজফুল লাইফের পরে অ্যাসেটের এস্টিমেটেড ভ্যালু কত হতে পারে সেটাকেই স্যালভেজ ভ্যালু বোঝাচ্ছে। মনে করো 3 বছর পরে তোমার 15,000 টাকার দামের সেটটা তুমি 3,000 টাকা দিয়ে সেল করে দিলা। তোমার এক্ষেত্রে প্রতি বছরের এক্সপেন্স 5,000 ঠিকই থাকবে, কিন্তু 3,000 যেটা এক্সট্রা পাবে সেল করার মাধ্যমে, সেটাকে আমরা বলবো সেলভেজ ভ্যালু। বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? সেলভেজ ভ্যালুকে রেসিডুয়াল ভ্যালু বলা হয়, মানে অবশিষ্ট মূল্য। এস্টিমেশনটা কিভাবে হবে? ভ্যালু কত নেব? এটা তো আসলে এস্টিমেট, এটা হয়তো কোনো একটা মার্কেট ভ্যালু, মার্কেট এক্সপার্টাইজ, নিজের এক্সপেরিয়েন্স এসবের মাধ্যমে কাউন্ট করে। এটা একুরেট হতেও পারে, নাও হতে পারে। ম্যাম আর কি যদি না থাকে ভ্যালু ম্যাম একেবারে? না থাকলে জিরো। সেলভেজ ভ্যালু থাকতেই হবে, বাধ্যতামূলক না। আচ্ছা আমার অ্যাসেট একদম টোটালি আনইউজেবল হতে পারে, আমি এক্ষেত্রে ফেলে দিব। টাকাটা জরুরি না। ম্যাম তাহলে স্যালভেজ ভ্যালু জিরো মানে হচ্ছে গিয়ে মানে এটা একেবারে শেষ। এটা একেবারে শেষ, এটা থেকে আমার আর কোনো ফাইন্ডিংস নেই। যদি তাকে ভালো, না থাকলে যে আমাকে এটার জন্য অনেক বেশি সমস্যা হয়ে যাবে সেটা না। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো কিনা? ইয়েস মিস। আচ্ছা, আমরা এর আগে এই যে কস্টের জন্য তোমাদের আরেকটু হাইলাইট করতে হবে, মানে প্লান্ট অ্যাসেট যেগুলোর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করব, এখানে টোটাল কস্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব এটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো ল্যান্ড, এখানে দেওয়া আছে, টোটাল দেওয়া আছে, সরি একদম সুন্দর করে টু দা পয়েন্ট দেওয়া আছে। দি কস্ট অফ ল্যান্ড ইনক্লুডস ক্যাশ পারচেজ প্রাইস, ক্লোজিং কস্ট সাসেস টাইটেল অ্যান্ড অ্যাটর্নিস ফি। টাইটেল অ্যান্ড অ্যাটর্নিস ফি বলতে বোঝাচ্ছে ধরো আমাদের এই যে রেজিস্ট্রি ফি আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন and accrued property taxes and other liens assumed by the purchaser. তাহলে ল্যান্ডের ক্ষেত্রে যদি বলা হয় ল্যান্ড ভ্যালু, ক্যালকুলেট দ্য টোটাল ল্যান্ড ভ্যালু, তাহলে আমাদেরকে এই 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে ক্যাশ পারচেজ প্রাইস, নাম্বার 2 ক্লোজিং কস্ট আর লিগ্যাল ফি, কিছু অফিসিয়াল খরচ আছে, ধরো স্টাম্প, তারপর হচ্ছে তোমার কাগজপত্র, এই যে দলিলগুলো ভেরিফাই করা, রেজিস্ট্রি ফি, এগুলো হচ্ছে সবগুলো কোথায় যাবে? ক্লোজিং কস্ট। নাম্বার 3 রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন, সাধারণত ব্রোকারের মাধ্যমে জায়গা জমিগুলো কেনা বেচা হয়, এক্ষেত্রে ব্রোকারকে একটা কমিশন দিতে হবে, এই কমিশনটাও আমার ল্যান্ড ভ্যালুর মধ্যে ইনক্লুডেড হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ accrued property taxes and other liens assumed by the purchaser. এই যে প্রপার্টিটা কেনা হচ্ছে এটার উপর যদি কোনো ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটাও কেনার সময় যদি ট্যাক্স দিতে হয় সেটা আমরা ল্যান্ড ভ্যালুর মধ্যে ইনক্লুড করব। ক্লিয়ার? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এক্সাম্পলটা দেখো।
তোমরা পড়ো। সেকেন্ডটা কি? নেট নেট রিমুভাল কস্ট। ম্যাম সেকেন্ডটা নেট রিমুভাল। নেট রিমুভাল কস্ট অফ ওয়্যার হাউস। দেখো শুরু থেকে প্রশ্নটা পড়ো। দেখো, দি প্রপার্টি কন্টেন্স অ্যান ওল্ড ওয়্যার হাউস দ্যাট ইজ রেজিস্টার্ড এ নেট কস্ট অফ $6,000। মানে হচ্ছে যে রিয়েল এস্টেটটা কেনা হয়েছিল সেটা আগে ওয়্যার হাউস হিসেবে মানে গুদামঘর হিসেবে ব্যবহৃত ছিল। তাহলে এটা গুদামঘর থেকে আমি পরবর্তীতে আমার পারপাসে যখন ইউজ করব, সাপোজ অফিস হিসেবে অথবা ফ্যাক্টরি হিসেবে, এটা পরিষ্কার ধরো ক্লিনিং করতে হবে, তোমার কালারিং এর ব্যাপার আছে, এই যে এই কস্টটাকেই বলা হচ্ছে নেট রিমুভাল কস্ট অফ ওয়্যার হাউস 6,000। এর আগে তোমরা প্রশ্নে দেখো, প্রশ্নে $6,000 ভেঙে দেওয়া আছে $7,500 ইন কস্ট লেস $1,500 প্রসিডস ফ্রম সেল-বেসড মেটেরিয়ালস। মানে ওয়্যার হাউসটা তোমার রিপেয়ারিং করতে টোটাল খরচ হয়েছে 7,500, কিন্তু ওখানে যে সেল-বেসড ম্যাটেরিয়াল গুলো ছিল, ওয়্যার হাউসে যে ম্যাটেরিয়াল গুলো ছিল এগুলো সেল করে $1,500 সে লাভ করেছে। তাহলে তোমার নেট কস্ট কত হচ্ছে? 6,000। ম্যাম আরেকবার একটু। আরেকবার কোনটা? এই যে মাত্র ওয়্যার যেটা বললাম। হাউসের যে ম্যাটেরিয়াল গুলো ছিল, ধরো ওয়্যার হাউস মানে হচ্ছে গুদামঘর। গুদামঘরে কি করে? সব জিনিসপত্র ফেলে রাখে, ঠিক না? তো জি এখানে ওয়্যার হাউসকে তোমার পরবর্তীতে ইউজেবল করার জন্য টোটাল খরচ হয়েছিল 7,500। এখন আবার ওয়্যার হাউসের যে সেল বেসড মেটেরিয়াল ছিল, সেল বেস মানে আমরা কি বুঝছি? কিছু পুরাতন জিনিসপত্র ছিল, ওই জিনিসপত্রগুলো সেল করে সে $1,500 পেয়েছে। তাহলে 7,500 থেকে 1,500 বাদ দেওয়ার পরে তার নেট কস্ট হচ্ছে কত? 6,000। 6,000। এটাকে বলা হচ্ছে নেট রিমুভাল কস্ট অফ ওয়্যার হাউস। জি তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করে আমাদের টোটাল কস্ট কত ল্যান্ডের? থাউজেন্ডস। ওই যে ল্যান্ড ইমপ্রুভমেন্টের কথা বলা ছিল না? দেখো, ল্যান্ড ইমপ্রুভমেন্ট বলতে কি বোঝাচ্ছে? স্ট্রাকচারাল এডিশনস মেড টু ল্যান্ড। ধরো জায়গাটা তোমার পরবর্তীতে আমি যে পারপাজে ইউজ করতে চাচ্ছি এই জন্য কিছু এডিশন যদি করি, সেটাকে বলা হচ্ছে ল্যান্ড ইমপ্রুভমেন্ট। এই যে পার্কিং লট, ফেন্সেস, ধরো জায়গাটা আমার এক কথা ইউজেবল করা। এখন এই ল্যান্ড ইমপ্রুভমেন্ট কিন্তু ডেপ্রিসিয়েবল আইটেম ছিল, মনে আছে? यस मैम। ল্যান্ড ডেপ্রিসিয়েবল না, কিন্তু যদি ল্যান্ড ইমপ্রুভমেন্ট থাকে, ল্যান্ড ইমপ্রুভমেন্ট কিন্তু ডেপ্রিসিয়েবল। এটা মাথায় রাখতে হবে। কেন? দেখো, ল্যান্ড ইমপ্রুভমেন্টস হ্যাভ লিমিটেড ইউজফুল লাইফস অ্যান্ড দেয়ার মেনটেনেন্স অ্যান্ড রিপ্লেসমেন্টস আর রেসপন্সিবিলিটিস অফ দ্য কোম্পানি। যেহেতু লিমিটেড ইউজফুল লাইফ আছে, তাহলে ল্যান্ড ইমপ্রুভমেন্টও কি হবে? ডেপ্রিসিয়েবল। এটা আমরা আগেই পড়েছি। নেক্সট ওয়ান, বিল্ডিং। বিল্ডিং এর ক্ষেত্রে দুইটা বিষয় আছে। আমার ফ্যাক্টরি বিল্ডিং অথবা হচ্ছে তোমার অফিস বিল্ডিং, যেটাই হোক না কেন, এই বিল্ডিং আমরা দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে পারচেজ করার মাধ্যমে পেতে পারি, আবার কনস্ট্রাকশনের মাধ্যমে পেতে পারি। বুঝতে পেরেছো?
যদি পারচেসড বিল্ডিং হয়, কস্ট অফ বিল্ডিং এর মধ্যে আমরা কি কি হিসাব করব? রিয়েল এস্টেট ব্রোকার্স কমিশন, কস্ট টু, ঠিক আছে। এখন দেখো ক্লোজিং কস্টের মধ্যে আগের মতো কি কি ছিল? টাইটেল ইন্স্যুরেন্স, অ্যাটর্নিস ফি, এটসেট্রা। আর দেখো যদি বিল্ডিং কনস্ট্রাকশনের মাধ্যমে পাই, কস্ট অফ বিল্ডিং এর মধ্যে কি কি আসবে? কন্ট্রাক্ট প্রাইস প্লাস পেমেন্ট ফর আর্কিটেক্ট ফিস, বিল্ডিং পারমিটস, এক্সকেভেশন কস্ট, এটসেট্রা। তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে এই আইটেমগুলো যদি দেওয়া থাকে, এগুলো আমরা টোটাল কস্টের মধ্যে অ্যাড করব। নেক্সট ওয়ান, ইকুইপমেন্ট। देखो equipment includes assets used in operations such as store, checkout counters, office furniture, factory machinery, delivery trucks, airplane, etc. এই যে ইকুইপমেন্ট বলছি, ইকুইপমেন্টের মধ্যে অনেকগুলো আইটেম ইনক্লুডেড। কি কি আইটেম আছে এখানে দেখো? স্টোর, চেকআউট কাউন্টার্স, অফিস ফার্নিচার, ফ্যাক্টরি মেশিনারি, ডেলিভারি ট্রাকস, এয়ারপ্লেনস, এটসেট্রা। এখন এখানে কস্ট অফ ইকুইপমেন্টের মধ্যে আসলে ধরো এক একটা জন্য এক এক ধরনের আইটেম আসবে। যেমন ধরো মেশিনারির ক্ষেত্রে যে আইটেমগুলো আসবে, এখানে কিছু বিষয় দেওয়া আছে। যদি ফ্যাক্টরি মেশিনারি কেনা হয় তাহলে এক্ষেত্রে আসবে তোমার ক্যাশ প্রাইস আসবে, ট্যাক্স আসবে, তারপর ইন্স্যুরেন্স, ইনস্টলেশন এন্ড টেস্টিং, এই সব কিছু মেশিনারির কস্টের মধ্যে ইনক্লুডেড হবে। এরপর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো ভেহিক্যালের মধ্যে কি কি আছে? ক্যাশ পারচেজ প্রাইস, সেলস ট্যাক্স, ফ্রেট চার্জেস, ইন্স্যুরেন্স ডিউরিং ট্রানজিট পেড বাই দ্য পারচেজার। ঠিক আছে। ইট অলসো ইনক্লুডস এক্সপেন্ডিচার্স রিকোয়ার্ড ইন অ্যাসেম্বলিং, ইনস্টলিং, টেস্টিং। বুঝি নাই। সেলস ট্যাক্সের পরিমাণ ফ্রেট চার্জ যেটা, এটা কি? ফ্রেট হচ্ছে শুল্ক। এই যে কোনো কিছু আমদানি করতে হলে সরকারকে একটা ট্যাক্স দিয়ে দিতে হয়, জাহাজের মাধ্যমে অথবা হচ্ছে বাইরে থেকে যদি কিছু আনে একটা চার্জ দিতে হয়, এটাকে শুল্ক বলে। সরকারকে দিতে হবে। কোনো কিছু যখন আমদানি রপ্তানি বিজনেস করে, গভর্নমেন্টকে ওই প্রোডাক্টের উপরে একটা ট্যাক্স দিতে হয়, যেটাকে ফ্রেট চার্জ বলে। তো এটার কারণে কি হচ্ছে, আমার প্রোডাক্টের ভ্যালু বেড়ে যাচ্ছে, অ্যাসেট ভ্যালু বেড়ে যাচ্ছে না? ধরো আমি 20 লাখ টাকা দিয়ে গাড়ি আনলাম, গাড়ির উপর আমাকে ট্যাক্স দিতে হবে অনেক বেশি। এখন যে ট্যাক্সটা দিলাম, এই ট্যাক্স দেওয়ার কারণে কি হচ্ছে, আমার গাড়ির পারচেজ ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা নর্মালি যেটা চিন্তা করি, মানে জেনারেল কাস্টমাররা খরচ বলতে শুধুমাত্র পারচেজ ভ্যালুকে চিন্তা করি, মানে ক্যাশ কত পেমেন্ট করছি। কিন্তু অ্যাকাউন্টিং ভিউতে আমি কোনো ইকুইপমেন্ট যদি পারচেজ করি, এটা পারচেজ করার সাথে ওই যে ক্যাশ প্রাইস এবং সাথে ইনস্টলেশন ফি, যত ধরনের ট্যাক্স, গভর্নমেন্ট চার্জ, ইন্স্যুরেন্স, শিপিং, ট্রান্সপোর্টেশন চার্জ আছে, সবকিছু অ্যাড করা হবে। এটাই হচ্ছে পার্থক্য জেনারেল ভিউ এবং বিজনেস ভিউর মধ্যে। বুঝতে পেরেছো? জি ম্যাম। নর্মালি আমরা চিন্তা করবো কি, মেশিনারি কেনা হয়েছে ধরো 25,000 টাকা দিয়ে, এটাই হচ্ছে মেশিনারির কস্ট। কিন্তু অ্যাকাউন্টিং ভিউ হবে কি, মেশিনারি আমি 25,000 দিয়ে মনে করো কিনলাম, কেনার পরে এটা আমার অফিস ফ্যাক্টরিতে আনার জন্য আমাকে ট্রান্সপোর্ট খরচ দিতে হবে, তাহলে ট্রান্সপোর্টেশন কস্টও এখানে ইনক্লুডেড, দেখো মেশিনারি কস্টের মধ্যে। তারপরে মনে করো আমার কিছু স্পেয়ার টুলস লাগলো এটা ইনস্টল করার জন্য, তাহলে এটাও মেশিনারির ভ্যালুর মধ্যে অ্যাড হবে। তারপর ইনস্টলেশন চার্জ, মনে করো এটা আমি ফ্যাক্টরিতে ইনস্টল করার জন্য কি করতে হবে, আমার টেকনিশিয়ানকে কিছু ফি দিতে হবে, এটাকে বলা হচ্ছে ইনস্টলেশন চার্জ। এই ইনস্টলেশন চার্জও মেশিনারির কস্টের মধ্যে ইনক্লুডেড হবে। এরপর মনে করো এই মেশিনারি আসলে ঠিকমতো কাজ করছে কিনা, এটার জন্য আমার টেস্টিং এর প্রয়োজন আছে।
যদি এই ধরনের টেস্টিং এর প্রয়োজন হয় এবং টেস্টিং বাবদ যদি কোনো খরচ হয় সেটাও কিন্তু মেশিনারির কস্টের মধ্যে ইনক্লুডেড হবে। বুঝতে পেরেছো পার্থক্যটা কোন জায়গায়? আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে কিন্তু ওই যে শুধু পার্সেস ভ্যালুটাই চিন্তা করব, আনুষঙ্গিক খরচগুলো আমরা হিসাব করি না, কিন্তু বিজনেসে সবগুলো খুঁটিনাটি খরচ হিসাব করা হবে। এই যে আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো ফ্যাক্টরি মেশিনারি, ক্যাশ প্রাইস, সেলস ট্যাক্স, ইন্স্যুরেন্স ডিউরিং শিপিং, ইনস্টলেশন এন্ড টেস্টিং, 4টা আইটেমের কথা এখানে বলা আছে। তাহলে আমরা যখন বিজনেসে যখন মেশিনারির ভ্যালু দেখাবো, কত দেখাবো এখানে মেশিনারির জন্য দেখাবো 54,500, জেনারেল ভিউ বলবে 50,000 মেশিনের দাম, কিন্তু অ্যাকাউন্টিং ভিউ থেকে বলা হচ্ছে কি কস্ট অফ ফ্যাক্টরি মেশিনারি ইজ 54,500। ক্লিয়ার? এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা পড়বা। আচ্ছা আমি এটা ক্লিয়ার করি, এখানে একটু নতুন বিষয় আছে। দেখো, লিনার্ড কোম্পানি পারচেজেস এ ডেলিভারি ট্রাক এট এ ক্যাশ প্রাইস অফ $22,000. Related expenditures consist of sales tax $1,320, printing and lettering $500, motor vehicle license $80, a 3-year accident insurance policy $1,600. এখন এই ক্ষেত্রে কস্ট কত হবে? কস্ট কত ম্যাম হবে? এই ইন্স্যুরেন্স পলিসিটা তো ম্যাম যোগ হবে না? না, কারণ ইন্স্যুরেন্স পলিসিটা আমার কিছুদিন পর পর রিনিউ করতে হবে। জি মিস, এক্ষেত্রে আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি, বিষয়টা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বিষয়টা আসবে। বুঝতে পারছো? রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের বিষয়টা আসবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার সময়, অ্যাসেট ভ্যালু ক্যালকুলেট করার সময়, খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো অ্যাসেট ভ্যালুর মধ্যে ইনক্লুডেড হবে। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে রিকারিং এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচার গুলো বারবার করতে হবে, সেগুলো কিন্তু আমার অ্যাসেট ভ্যালুর মধ্যে কখনোই আসবে না। আমি কি বোঝাতে পেরেছি? ম্যাম অলওয়েজ কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি অ্যাসেট হবে? মোস্ট অফ দ্য টাইম, কারণ এই ক্যাপিটাল এই অ্যাসেট পারচেজ করার সময় তোমাকে দেখতে হবে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার ক্যাশ প্রাইসের সাথে। যেগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে ওয়ান টাইম হবে, নন রিকারিং, এবং যেগুলোর কারণে আমার অ্যাসেট ভ্যালু বেড়ে যাবে, সেগুলো আমরা কস্টের মধ্যে ইনক্লুড করব। আর যে আইটেমগুলো আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, রিকারিং এক্সপেন্ডিচার, যেগুলো আমাকে বারবার করতে হবে, এই আইটেমগুলো আমরা ইগনোর করব, এগুলোর জন্য আলাদাভাবে পোস্টিং দিব। বুঝতে পেরেছো? এখন এখানে দেখো ক্যাশ প্রাইস, এখানে আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরো ক্যাশ প্রাইস বলতে বোঝাচ্ছে মেশিনের কেনা দাম কত, 22,000। এক্সপেন্ডিচারের মধ্যে আছে দেখো সেলস ট্যাক্স $1,320। সেলস ট্যাক্সটা হচ্ছে কে দিচ্ছে? লিনার্ড কোম্পানি যার কাছ থেকে কিনবে সে সেলস ট্যাক্স দিচ্ছে, সে দিবে, কিন্তু ট্যাক্সটা আসলে নিবে লিনার্ড কোম্পানির কাছ থেকে। দেখো এই সেলস ট্যাক্স আমার বারবার দিতে হবে না, আমি কিনলাম, কেনার সময় একসাথে পেমেন্ট করে দেব, দ্যাটস ওকে। নেক্সট ওয়ান, পেইন্টিং এন্ড লেটারিং। এটা যে পেইন্টিং করতে হয় তাহলে এটাও আমার একবার করতে হবে, বারবার করতে হচ্ছে না। নেক্সট ওয়ান দেখো মোটর ভেহিকেল লাইসেন্সিং এর ক্ষেত্রে কিন্তু রিনিউ করার প্রশ্ন আসে, লাইসেন্সিং আমার বারবার করতে হবে, তাহলে লাইসেন্স ভ্যালু কি হবে না, এই ডেলিভারি ট্রাকের মধ্যে আসবে না। তারপরে দেখো 3-year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, যেহেতু ডেলিভারি ট্রাক অ্যাক্সিডেন্ট করতে পারে, অ্যাক্সিডেন্টের এগেনস্টে ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হলো 3 বছরের জন্য, তাহলে এটা কি করতে হবে?
আবার রিনিউ করতে হবে না। ইন্স্যুরেন্স পলিসি সবসময় মনে রাখবা রেভিনিউ এক্সপেন্ডিচার, যেহেতু এটা রিনিউ করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমার ক্যাশ প্রাইসের মধ্যে 3টা আইটেম আসবে: ক্যাশ প্রাইস, সেলস ট্যাক্স, পেইন্টিং এন্ড লেটারিং। কস্ট অফ ডেলিভারি ট্র্যাক হবে কত? 23,820। আর বাকি আইটেমগুলো দেখো আলাদা করে আসছে, আলাদাভাবে এক্সপেন্স হিসেবে আসবে: লাইসেন্স এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স। আমরা জার্নাল আজকে করব না, জার্নাল পরে করব। তোমরা জাস্ট এতটুকু ক্লিয়ার করো। তোমাদের আজকের কাজ হচ্ছে কয়টা পেজ আমি পড়ালাম? 434 থেকে 42 পর্যন্ত মনে হয়, 6-7 পেজ। এগুলো বারবার রিডিং করবা, পরে বোঝার চেষ্টা করবা। বুঝতে পেরেছো? ম্যাম ইন্স্যুরেন্স মানেটা কি একটু বুঝায় বলতেন ম্যাম? ইন্স্যুরেন্স আসলে 2 ধরনের ইন্স্যুরেন্স আছে, একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স আর একটা লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স নিশ্চয়ই তোমরা শুনছো। শুনছি ম্যাম, বুঝি না আর কি। হ্যাঁ, ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি একজন সুস্থ সবল মানুষ, আমি যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলাম, মনে করো ম্যাটলাইফ আলিকুতে গেলাম, গিয়ে আমি 20 বছরের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি করলাম। তো ওদের সাথে আমার একটা কন্ট্রাক্ট হবে। ইন্স্যুরেন্স হচ্ছে আসলে একজন 2 পক্ষের মধ্যে একটা চুক্তি। তো চুক্তির বিষয়বস্তুটা হচ্ছে, এর মধ্যে আমার যদি কোনো কিছু হয়, তো মনে করো কোনো অ্যাক্সিডেন্ট, আমি মারা গেলাম, তাহলে এখানে একজন নমিনি থাকবে ইন্স্যুরেন্স পলিসিতে। তাহলে বীমা কোম্পানি কি করবে? আমাদেরকে ক্ষতিপূরণ দিবে, নমিনিকে ক্ষতিপূরণ দিবে। এবং এটার জন্য ওকে ক্ষতিপূরণ আমাকে এমনিতেই দিবে না, আমাকে প্রতি মাসে অথবা প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করতে হবে। এটাকে বলা হয় প্রিমিয়াম। তাহলে ইন্স্যুরেন্স হচ্ছে কি? বীমাকারী এবং বীমাগ্রহীতা। আমি হচ্ছে বীমাগ্রহীতা, ম্যাটলাইফ এলিকো হচ্ছে বীমাকারী। বীমাকারী এবং বীমাগ্রহীতার মধ্যে একটা চুক্তি, যেখানে একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী বীমাগ্রহীতার ঝুঁকি গ্রহণ করে থাকে। এখন দেখো, এই 20 বছরের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়ে যায়, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে নমিনিকে। আর যদি কিছু না হয়, তাহলে ওই 20 বছর পরে যে টাকাটা আমি যে প্রতি মাসে মাসে যে টাকাটা দিচ্ছি, এই টাকার এগেনস্টে একটা বিশাল অ্যামাউন্ট জমা হবে, অনেকটা ব্যাংকের ডিপিএস এর মতো। এই টাকাটা বীমা কোম্পানি পেমেন্ট করবে। বুঝতে পেরেছো? বীমা কোম্পানি ফেরত দিয়ে দিবে যে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বীমা কোম্পানি বীমাগ্রহীতার কে ফেরত দিয়ে দিবে। বীমা কোম্পানির লাভটা কি হইলো? বীমা কোম্পানির লাভ হচ্ছে, ধরো বিষয়টা হচ্ছে এই যে আমার কাছ থেকে টাকাটা নিচ্ছে, এই টাকা নিয়ে তো সে বসে নাই, এই টাকা নিয়ে সে বিজনেস করছে। টাকাটা হয়তো কোনো একটা আরো বেশি লাভজনক খাতে বিনিয়োগ করছে, বিনিয়োগ করে সে এখান থেকে লাভ নিচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, মনে করো এটা ক্ষতিটা, বীমা কোম্পানির ক্ষতিটা কখন হয়? যদি বীমাগ্রহীতা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মারা যায়। মনে করো বীমাগ্রহীতা 20 বছরের জন্য চুক্তি করলো, বীমা করলো, অথবা 10 বছরের জন্য করলো, কিন্তু সে 5 বছর টাকা দেওয়ার পরে হঠাৎ করে মারা গেল, কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো অ্যাক্সিডেন্টালি মারা গেল। তাহলে এই যে দেখো, সে বীমা কোম্পানির কাছ সরি বীমা কোম্পানি বীমাগ্রহীতার কাছ থেকে টাকাটা পাচ্ছে 5 বছরের, কিন্তু তাকে ফুল পেমেন্ট করে দিতে হবে। 10 বছর পরে যা দেওয়ার কথা ছিল, 5 বছর পরেও একই অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। তখন বীমা কোম্পানির লস হয়। বুঝতে পেরেছো? এখন আরেকটা একটা বিষয় হচ্ছে কি, ধরো একটা বীমা কোম্পানিতে হাজার হাজার বীমাগ্রহীতা আছে, কিন্তু সবাই কি একসাথে মারা যাচ্ছে ওই নির্দিষ্ট সময়ের আগে? অ্যাক্সিডেন্টালি মারা যাচ্ছে, এটার একটা পার্সেন্টেজ আছে, এবং এটা ওরা মেকআপ করার পলিসিও রেখে দেয়। বাকিটা লাভ না। ধরো আমাকে মাসে মাসে আমি টাকা দিচ্ছে, কোনো কিছু, আমার তো কোনো পুঁজি নাই, এক্ষেত্রে বীমা কোম্পানির কি কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে? কিছুই করতে হচ্ছে না। সে বীমাগ্রহীতার কাছ থেকে টাকা নিচ্ছে, টাকাটা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করছে, যে কোনো প্রফিটেবল সেক্টরে ইনভেস্ট করে সে লাভ নিচ্ছে, সে নিজে লাভ করতেছে, এবং ওই নির্দিষ্ট সময় পরে বীমাগ্রহীতার টাকাটা বীমাগ্রহীতাকে ফেরত দিচ্ছে, তার নিজের লাভ নিজের কাছে আছে। এবং নির্দিষ্ট সময়ের আগে যদি বীমাগ্রহীতা মারা যায়, এক্ষেত্রে তাকে কিছু খরচ বিয়ার করতে হয়। ক্লিয়ার? আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয়, এই যে এখানে বলা আছে 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। তাহলে 3 বছরের জন্য পলিসি কিনলো, এই 3 বছরের মধ্যে এই ডেলিভারি ট্রাক যদি
কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে বীমা কোম্পানি লিনার্ড কোম্পানিকে ক্ষতিপূরণ দিবে। এক্ষেত্রে আসলে ক্ষতিপূরণ দেওয়ার সময় ওরা অনেক বেশি যাচাই বাছাই করে, কতটুকু ক্ষতি হয়েছে, ক্ষতিটা ইন্টেনশনাল ছিল নাকি আনইনটেনশনাল ছিল। কারণ অনেক সময় দেখা যায় কি, বড় বড় বিজনেস গুলো, মনে করো আমার 2 লাখ টাকার সম্পদ আছে, আমি 3 লাখ টাকার বীমা কোম্পানি বীমা করলাম, বীমা করে ইচ্ছা করে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দিলাম, তাহলে কি আমার অ্যাসেট যাচ্ছে 2 লাখ, কিন্তু আমি বীমা কোম্পানির কাছ থেকে পাবো 3 লাখ। তাহলে আমার লাভ না, ব্যবসায়ীর লাভ। তো এই নিয়মগুলো বীমার ক্ষেত্রে আসলে নিয়মগুলো আমাদের জেনারেল পাবলিকের কাছে ক্লিয়ার না। বেশিরভাগ সময় তোমরা দেখবা ইন্স্যুরেন্স কোম্পানির যে এজেন্টরা থাকে ওরা অ্যাকুরেটলি বলে না সব ইনফরমেশন। ওদের ইন্টেনশন থাকবে যে কোনো ভাবে তোমাকে দিয়ে একটা পলিসি করানো, যে না তুমি ওদের গ্রাহক হবে, সাথে সাথে ওদের সব নিয়ম কানুন যত দ্বারা উপদ্বারা আছে সব তোমার সামনে হাজির করবে। বুঝতে পেরেছো? এই যে ধরো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কারো কোনো ক্রনিক ডিজিজ আছে, মনে করো কারো লিভার সিরোসিস আছে, 5 বছর ধরে ভুগতেছে, অথবা কারো কিডনির সমস্যা আছে, থাকে না এই রোগগুলো তো অনেক বছর। জি ম্যাম, আর কি মনে করেন যে 2 বছরের মধ্যে মারা যাবে আর কি, এরকম হ্যাঁ, ক্যান্সার, তো সে এক্ষেত্রে ম্যাম আর যদি কি ইন্স্যুরেন্স করে বসলো। ইন্স্যুরেন্স করলো, এক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই ক্ষতিপূরণ দিবে না। সে প্রথমেই এই বিষয়গুলো যাচাই করবে যে তার কোনো মেডিকেল। হ্যালো, কি শহীদ বলো। সবাই ম্যামের কথা সবাই লাইফ ইন্স্যুরেন্স আজকেই করো। গল্প করতেছে। শহীদ ক্লাস নিয়ে নেয় শহীদ। প্রবলেম, শারীরিক ম্যাম কথা শোনা যাচ্ছে না। কেন শোনা যাবে না? ম্যাম হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। মানে একটা গাড়ি কেনার পর যদি ওই গাড়ি দিয়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, তো অ্যাক্সিডেন্ট অনুযায়ী হচ্ছে যে খরচ দিতে হয় আর কি, মানে জরিমানা দিতে হয়, ওইটা নাকি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো দেয়, এটা কি সত্যি? ইন্স্যুরেন্স এখন তোমার করতে হবে। মানে গাড়ির যে ইন্স্যুরেন্স গুলো থাকে, মনে করেন বাইকের অথবা হচ্ছে কারের, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি হচ্ছে মানে বাইক অথবা কার দ্বারা হচ্ছে মানে অ্যাক্সিডেন্টের পর কেউ যদি এখন মারা যায় আর কি, অ্যাক্সিডেন্টটা তোমার আনইনটেনশনাল হতে হবে। কেন, ওই যে বললাম অনেকগুলো কন্ডিশন আছে। ক্ষতিপূরণ দেয়, তবে দেওয়ার ক্ষেত্রে এটা ওদের মতো, ওদের নিয়ম অনুসারে হতে হবে। বুঝতে পারছো? আমরা যেভাবে ধরে নিই যে বীমা কোম্পানির কাছ থেকে অ্যাক্সিডেন্ট হলে ক্ষতিপূরণ পাবো, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আচ্ছা, লেনার্ড কোম্পানি যে 3 বছরের জন্য করছে, এই 3 বছরের মধ্যে যতবার অ্যাক্সিডেন্ট হবে ততবার দিবে? না না, যতবার অ্যাক্সিডেন্ট হবে ততবার দিবে না। ওরা অ্যাক্সিডেন্ট গুলো আগে ভেরিফাই করবে। ধরো একজন ড্রাইভার অ্যাডিক্টেড, সে ড্রিঙ্ক করে এসে ড্রাইভ করছে, তাহলে এক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের দায় কিন্তু কখনো ইন্স্যুরেন্স কোম্পানি নিবে না। বুঝছো? জি, যে অ্যাক্সিডেন্ট হলে স্বাভাবিকভাবে যদি হয়, স্বাভাবিকভাবে হলে দিবে। অধিকবার এক্ষেত্রে মানে দিবে, দেওয়ার ক্ষেত্রে ওরা আসলে অনেক যাচাই বাছাই করবে, কত টাকার খরচ হয়েছে। এখানে আবার ধরো খরচ হলে পুরাটাই যে দিবে এরকম না, ওখানে অনেক কিছু বিষয় আছে। কত % খরচ বীমা কোম্পানি দিবে। ধরো একটা গাড়িরও সমস্যা থাকতে পারে, ড্রাইভারেরও সমস্যা থাকতে পারে, অথবা কি মেশিনারিজেরও সমস্যা থাকতে পারে। ওরা প্রথমে ভেরিফাই করবে এটা কি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল, এখানে কার দায় বেশি। অত মনে করো 2000 টাকার খরচ ক্ষতি হলো, ওরা বললো যে না, আমরা যে এটা ভেরিফাই করে দেখলাম যে পুরোটা ক্ষতিপূরণ দেওয়া যাবে না। এটা বীমা পলিসিতে টার্মস এন্ড কন্ডিশন গুলো লেখা থাকে আর কি, ওরা যাচাই বাছাই করার মাধ্যমে এটা দেওয়া হয়। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। আমার বীমার টাইম শেষ হয়ে গেল, এখন এর মধ্যে কোনো কিছু হলো না, এরপরে আমি যত টাকা ওখানে জমা করছি শেষ ওইটাই দেবে নাকি এর উপরে কোনো? না, জেনারেলের ক্ষেত্রে কোনো টাকা দিবে না, এটা ওদের লাভ। ওটা বীমা কোম্পানি খাই ফেলবে। হ্যাঁ,
আর তাহলে কারো ম্যাম কোনো বিমা প্রশ্ন আছে? বিমা করে আমাদের লাভ কি হলো? তুমি নিশ্চিন্তে থাকলা যে তুমি ক্ষতির দায়টা কারো উপর চড়াই দিবা। আর এটা তো বিদেশে আসলে নিয়মই আছে যে তোমার বীমার কাগজপত্র থাকতে হবে। বিমা থাকলে সুবিধা হচ্ছে তুমি নিশ্চিন্তে থাকলা কিছুটা, আচ্ছা ম্যাম, তোমার বুঝছি ম্যাম। পাশে কেউ থাকবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? না ম্যাম, শেষ করে দেন ম্যাম। আজকের পড়া থেকে তাহলে কি শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা বলবো? হ্যাঁ হ্যাঁ, থিওরি পড়বা। থিওরি গুলো পড়লে ম্যাথ পারবা, নাহলে ম্যাথ ফিজিক্যালি লাগবে। এখান থেকে কি রকম ম্যাথ আসবে? আমরা তো ম্যাথ শুরু করি না এখনো। ও, আমরা ম্যাথ করার আগে কিছু পড়াশোনা করলাম যেগুলো ম্যাথ করার জন্য লাগবে। এই জন্য তোমরা থিওরিটা ভালো করে পড়বা, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে, ধরতে পারবা। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি। তোমরা কে কি লিখতেছো, কি কি বুঝতেছো আমি বুঝতেছি না। ক্লাসরুমে হলে যেটা জানে চেক করতে পারতাম। এই জন্য তোমাদের আরেকটু বেশি পার্টিসিপেটিভ হতে হবে আগের চাইতে, যাতে বিষয়টা আমি বললে তোমরা বুঝতে পারো আর কি। ঠিক আছে? হুম, হুম। ঠিক আছে, আজকে শেষ হলে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।